আলোচনা করব সেটি হচ্ছে ডিউহেম মার্গিউলাস সমীকরণ প্রতিপাদন করো। তাহলে এখানে আমরা একটা চিত্র আর্ট করলাম, এটা একটা সিস্টেম। ধরি সিস্টেমের মধ্যে দুইটা তরল উপাদান এ আর বি তাদের নিজ নিজ বাষ্পচাপের মধ্যে সাম্যাবস্থায় আছে। তাহলে মনে করি কোন সিস্টেমে দুটি তরল উপাদান এ ও বি। মনে করলাম কোন একটা সিস্টেমের মধ্যে দুইটা তরল উপাদান এ ও বি তাদের নিজ নিজ বাষ্পচাপে নিজ নিজ বাষ্পের সঙ্গে মিল রয়েছে। তাহলে আমরা ধরতে পারি এ উপাদানের মোল সংখ্যা N1 এবং বি উপাদানের মোল সংখ্যা N2 হলে এবং এ উপাদানের রাসায়নিক বিভব বা রাসায়নিক বিভব η1 ও বি উপাদানের রাসায়নিক বিভব এ উপাদানের রাসায়নিক বিভব μ1 আর বি উপাদানের রাসায়নিক বিভব মিউ করেছিলাম, সেটা অনুসারে আমরা কি লিখতে পারি? গিবস ডিউহেম সমীকরণ হতে পাই। গিবস ডিউহেম সমীকরণ হতে আমরা কি পাই? N1 μ1 প্লাস N2 μ2 ইকুয়াল টু 0। আমরা গিবস ডিউহেম আচ্ছা ডি μ1 আচ্ছা ভুল হয়েছে এখানে একটু, N1 ডি μ1 প্লাস N2 ডি μ2 ইকুয়াল টু কি ছিল? 0। এটা আমরা প্রমাণ করেছিলাম গিবস ডিউহেম সমীকরণ। ঠিক আছে, এটা অনার্স সেকেন্ড ইয়ারে এটার প্রমাণটা ছিল। এটা হচ্ছে গিবস ডিউহেম সমীকরণ হতে আমরা এটা জানি। তাহলে এখন আমি কি ধরতে পারি? যেহেতু আমরা এটা একটা প্রমাণ করতেছি, আমাদের প্রয়োজন মতো
আমরা এখানে কিছু জিনিস অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আমাদের একটু কি জানা থাকা লাগবে। তাহলে আমি n1 প্লাস n2 দ্বারা সমীকরণের উভয় পক্ষকে যদি আমি ভাগ করে দিই, 1 নং সমীকরণকে n1 প্লাস n2 দ্বারা ভাগ করে, এই সমীকরণটা যদি আমরা n1 প্লাস n2 দ্বারা ভাগ করি, n1 বাই n1 প্লাস n2 d মিউ 1 প্লাস উপরে হচ্ছে n2 বাই n1 প্লাস n2 d মিউ 2 ইকুয়াল টু কি ধরা যায় 0। এটা সমীকরণ কত দিতে পারি? সমীকরণ নাম্বার মনে করো 2। এখন আমরা মোল ভগ্নাংশ জানি। মোল ভগ্নাংশ ধরি মিশ্রণের মোট মোল ভগ্নাংশ x। ধরি মিশ্রণের মোট মোল ভগ্নাংশ x। তাহলে আমরা কোন কোন উপাদানের জন্য কাজ করতেছি? a1 উপাদানের জন্য, a আর b উপাদানের জন্য। তাহলে a উপাদানের মোল ভগ্নাংশ, তাহলে a উপাদানের যদি মোল ভগ্নাংশ আমরা কাজ করি, তাহলে আমি এটাকে x1 দিয়ে ধরতে পারি। মোল ভগ্নাংশ বের করার নিয়ম, যার মোল ভগ্নাংশ বের করব সে উপরে, আর পুরো মিশ্রণের যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা উপরে, আর নিচে হচ্ছে মোট মিশ্রণের মোল সংখ্যা। তাহলে উপরে হচ্ছে a উপাদানের মোল সংখ্যা বাই কি বলা যায়, মিশ্রণের মোট মোল সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কি ধরতে পারি? a উপাদানের মোল সংখ্যা আমাদের n1। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা কত? n1 প্লাস n2। কারণ আমারে মোট দুইটা উপাদান নিয়ে কাজ করতেছি। a উপাদানের জন্য n1 হলে b উপাদানের জন্য n2। তাহলে অনুরূপ b উপাদানের মোল ভগ্নাংশ আমি কি লিখতে পারি? x2 সমান, এখানে ডিটেইলসে লিখলাম না, তাহলে কাটা b উপাদানের জন্য করতেছি, তাহলে উপরে হবে n2 আর নিচে হবে n1 প্লাস n2। তাহলে এখন দেখো তো, আমি n1 বাই n1 প্লাস n2 এর পরিবর্তে x1 লিখতে পারি, আর n2 বাই এটার পরিবর্তে x2 লিখতে পারি। তার মানে এই সমীকরণে এখন 2 নং সমীকরণটা নিয়ে আমি কাজ করব। তাহলে দুই নং সমীকরণে মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে যদি আমি মান বসাই, তাহলে এই n1 বাই n1 প্লাস n2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? x1। তাহলে x1 d মিউ 1 প্লাস এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি? x2 d মিউ 2 ইকুয়াল টু আমার কি আসলো?
0, ঠিক আছে। x1 d mu1 x2 d mu2 ইকুয়াল টু কি আসলো আমার 0। এটা আমি সমীকরণ নম্বর কত দিতে পারি? সমীকরণ নম্বর দিতে পারি 3। এখন দেখো আচ্ছা, আমরা দড়ি উপাদান সংখ্যা কয়টা আছে? আইতম। মোট আইতম উপাদানের রাসায়নিক বিভবের ক্ষেত্রে আমরা জানি আইতম উপাদানের রাসায়নিক বিভবের ক্ষেত্রে আমরা জানি, আমরা কি জানি? মিউ ইকুয়াল টু মিউ নট প্লাস আর টি লন এফ, ঠিক আছে। এখানে এফটা হচ্ছে ফিউগাসিটি। তাহলে আমি মোট আইতম উপাদানের জন্য যদি কাজ করি, তাহলে এখানে আমি আই লিখতে পারি, এখানে আই লিখতে পারি, এখানে আই লিখতে পারি। এখানে এফ আই সমান ফিউগাসিটি। ফিউগাসিটি কার জন্য কাজ করে? ফিউগাসিটিটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য কাজ করে। এখন এই বাস্তব গ্যাসটা যদি, এই ফিউগাসিটি আমাদের হচ্ছে চাপটার ক্ষেত্রে কাজ করে, মানে বাস্তব গ্যাসের জন্য। এই বাস্তব গ্যাসটা যদি আদর্শ গ্যাসের মতো হয়, তাহলে আমি ফিউগাসিটিকে কি দ্বারা প্রকাশ করতে পারি? আংশিক চাপ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে গ্যাস আদর্শ, এটা একটা সমীকরণ দিয়ে রাখি, সমীকরণ নাম্বার 4। তাহলে গ্যাস আদর্শ রূপে আচরণ করলে ফিউগাসিটিকে আংশিক চাপ, আমি যদি আংশিক চাপ দিই, তাহলে আংশিক চাপ হচ্ছে পি, যেহেতু এটা আই আকারে লিখতেছে, আমাদের পি আই দ্বারা প্রতিস্থাপিত করে পাই। আমরা কেন প্রতিস্থাপিত বললাম? কারণ এই ফিউগাসিটির পরিবর্তে আমি শুধু এখানে পি আইটা বসাই দেব, আংশিক চাপ। তাহলে 4 নং হতে আমি কি পাই? 4 ইমপ্লাইজ। তাহলে মিউ আই ইকুয়াল টু মিউ নট আই প্লাস আর টি লন পি আই, ঠিক আছে। এখন আমি এই সমীকরণটাকে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে পাই, এই মিউ আই কে যদি আমি করি, তাহলে ডি মিউ আই হবে, ডি মিউ আই। আর এখানে মিউ নট হচ্ছে আমার একটা নির্দিষ্ট মান। আমরা জানি নির্দিষ্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে সবসময় তার মান হয়ে যায় কি? 0। যেহেতু এটা নির্দিষ্ট মান, এটা হয়ে যায় 0 প্লাস আর টি ডি লন পি আই লিখতে পারি। তাহলে বা ডি মিউ আই সমান আর টি ডি লন পি আই। এটা ধরি সমীকরণ নাম্বার 5। এখন দেখো
এই সমীকরণটা আমি যদি 3 নং সমীকরণের সঙ্গে তুলনা করি, তাই না? এই মিউ আই গুলা, এই মিউ আই এর পরিবর্তে আমি প্রয়োজন পড়লে 1 বসাতে পারি, প্রয়োজন পড়লে 2 বসাতে পারি। তাহলে এখানে ডি মিউ আই, এখানে আমার দরকার ডি মিউ 1। তাহলে এই ডি মিউ 1 এর পরিবর্তে আমি এই মানটা বসায় দিতে পারি। ডি মিউ 2 এর পরিবর্তে এখানে মান বসায় দিতে পারি। তাহলে আমি 3 আর 5 নং সমীকরণ তুলনা করব। তাহলে 3 ও 5 নং সমীকরণ তুলনা করে পাই। আমি 3 আর 5 নং সমীকরণ যদি এখন তুলনা করি, তাহলে এ হচ্ছে আমার x1, এই ডি মিউ 1 এর পরিবর্তে যেহেতু এখানে i আছে, আমি যদি এখানে 1 হিসেবে ধরি, তাহলে rt d ln p1 ধরতে পারি। rt d ln p1 প্লাস, এখন আবার এটা যদি বসাই, x2 বসাইলে আরটা কি, rt d ln p2 সমান কত, 0। এখানে যদি 1 বসাই তাহলে এটা 1, এখানে 2 বসাইলে এখানে 2। তাহলে এখন আমি উভয় পক্ষকে কি করব, সমীকরণকে rt দ্বারা ভাগ করব। তাহলে আমার এই দুইটা অংশ কাটা যায়, বা x1 rt d ln p1 বাই rt প্লাস x2 নিচে হবো rt d ln p2 ইকুয়াল টু কত, 0। সাইড নোট কি দিব, rt দ্বারা ভাগ করে। তাহলে এখন দেখো এই rt, এই rt আর এই rt কাটা যায়, এই rt আর এই rt ও কি কাটা যায়। যদি কাটা যায় তাহলে আমাদের থাকে কি, বা x1 d ln p1 প্লাস x2 d ln p2 ইকুয়াল টু 0। দেখো, আমরা বলেছিলাম যেহেতু আমরা একটা প্রমাণ করতেছি, আমরা প্রয়োজন মতো কিছু একটা যোগ করতে পারি। যেমন আমরা এই অঙ্কের মধ্যে, প্রমাণের মধ্যে দুইটা জিনিস যোগ করব। একটু আগে আমরা যোগ করেছিলাম n1 + n2 দ্বারা সমীকরণের উভয়পক্ষকে আমরা ভাগ করে দিয়েছিলাম আমাদের প্রমাণের স্বার্থে। এখন আমি সমীকরণের উপপক্ষকে dx1 দ্বারা ভাগ করে দিব। এটাও আমার প্রমাণের প্রয়োজন। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা লাগবে, কারণ এটা তো আমরা সূত্রের একটা প্রমাণ করতেছি, নয়তো আমরা এগুলো না করলে কিন্তু আমাদের অঙ্ক মিলবে না। তাহলে x1 বাই ডি x1 দ্বারা আমি ভাগ করতেছি সমীকরণের উভয় পক্ষকে। তাহলে উপরে হইল ডি ln p1 প্লাস x2 নিচে হচ্ছে ডি x1 ডি ln p2 ইকুয়াল টু 0। কি করলাম আমরা, dx1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে dx1 দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করে দিলাম। তাহলে আমার এই জিনিসটা আসলো। এটা এ পর্যন্ত আমাদের সমীকরণ গেল কত, সমীকরণ গেল 5 গেল। তাহলে এটাকে ধরি আমি সমীকরণ নাম্বার 6।
তাহলে এখন আমাদের কি কাজ আছে, আমরা জানি কি কোনো একটা মিশ্রণের মোট মোল ভগ্নাংশ হচ্ছে কি, মোট মোল ভগ্নাংশের যোগফল হচ্ছে 1। কারণ এই মনে কর একটা সিস্টেম, এখানে মোল ভগ্নাংশ x1 x2 x3 x4 যা কিছু থাকে সবগুলার মোট সমষ্টি হচ্ছে আমাদের কত, 1। তার মানে আমরা জানি মোট মোল ভগ্নাংশের সমষ্টির মান হচ্ছে 1। যেহেতু আমরা এখানে দুইটা উপাদান নিয়ে কাজ করতেছি a আর b, তার মানে আমি a উপাদান আর b উপাদানের মোট 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 মোল ভগ্নাংশের যোগফল আমরা কি বলতে পারি, 1 বলতে পারি। তাহলে আমরা জানি কোন মিশ্রণের মোট মোল ভগ্নাংশ ইকুয়াল টু 1। তাহলে আমরা যেহেতু দুইটা উপাদান নিয়ে কাজ করতেছি, তাহলে আমার এই উপাদানের জন্য x1 আর x2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি, অন্তরীকরণ করে পাই, এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, x1 রে করলে হয় dx1 প্লাস x2 কে করলে হয় dx2। যেহেতু এটা একটা মান, মান রে আমরা যদি অন্তরীকরণ করে তার মান কত হয়, 0। ঠিক আছে, তাহলে এখন এটা থেকে আমি সাজায় কি লিখতে পারি, এখন আমি যদি এটাকে সাজাই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, বা dx1 সমান কি লিখতে পারি আমি, মাইনাস dx2। এটার যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে dx1 বাই dx2 লিখতে পারি। এখন এই মানটা আমি কোথায় বসাই দিব, আমাদের 6 নং সমীকরণে বসাবো। তাহলে dx1 এর মান 6 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের প্রমাণ আর অল্প একটু আছে। তাহলে dx1 এর মান আমি 6 নং সমীকরণে বসাবো। তাহলে x1 d ln p1 বাই dx1 প্লাস dx1 এর পরিবর্তে কি বসাবো আমি, মাইনাস dx2 এখানে x2 এখানে হচ্ছে d ln p2 ইকুয়াল টু কত, 0। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, আমার তো এখানেও dx1 ছিল এখানেও dx1 ছিল, তাই না, আমি কেন এই পাশে বসালাম, কেন এই পাশে বসালাম না। দেখো তো আমার এই অংশ পুরোটা হচ্ছে আমার x1 এর অংশ, আর এখানে ছিল আমার x2 আর নিচে ছিল x1, তাহলে তো জিনিসের মধ্যে একটা সম্পর্ক হইলো না। যদি আমি এই x1 এর জায়গায় আমি x2 আনতে পারি তাহলে এটা হচ্ছে আমার x2 এর অংশ, এটা হচ্ছে আমার x1 এর অংশ। ঠিক আছে, এই কারণে আমি এখানে বসাইনি, আমার যেখানে প্রয়োজন আমি জাস্ট ওইখানে মানটা বসালাম। এখন নিচে লাইনে কি করব, এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। তাহলে বা x1 dx1, তাহলে এখানে হলো d ln p1 প্লাসে মাইনাসে মাইনাস dx2 x2 d ln p2
ইকুয়াল টু আমার কত হইল 0। ঠিক আছে, তাহলে এখন সমীকরণ কিন্তু প্রায় শেষ, জাস্ট এখানে আমি একটু সাজাবো সুন্দর করে। এই x1 আমি নিচে আনতে পারি, নিচে যদি আনি dx1 বাই x2 হয়। দেখো তো এই জিনিসটা যদি আমি উল্টায় দিই তাহলে আবার x1, এই জিনিসটা যদি আমি পরিবর্তন করি তাহলে কিন্তু আবার আগের লাইন আমাদের ফিরে আসে। এটা যদি আমরা নিচেটা পরিবর্তন করি আমাদের আগের লাইনটা ফিরে আসে, মাইনাস সেম নিয়মে dx2 নিচে চলে আসবে কি x2, উপরে রইল d ln p2 ইকুয়াল টু 0। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা যদি দেখো তো ddx অফ ln x টা যদি আমরা করতাম, আমরা লিখতাম কি 1/x, তাই না? যদি আমরা ddx অফ ln x স্কয়ার কে করতাম তাহলে আমরা সেখানে কি লিখতাম 1/x স্কয়ার লিখতাম। এখানে x টা তো আমাদের কি ছিল না, x ছিল না, তাহলে ওরে আবার আমাদের করা লাগতো। আবার করলে আমরা কি লিখতাম এখানে dx স্কয়ার লিখতাম, কিন্তু এখানে x টা x হওয়াতে কি আমরা ওই জিনিসটা লিখি নাই। এই জিনিসটাকে আমি এই সমীকরণটার মতো যদি আমি ধরি তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, আমি যদি d ln x1 কে করি, d ln x1 কে যদি আমি কাজ করি তাহলে আমাদের কি আসে 1/x1, তাই না? এই x টা তো আমার x না, তাহলে তাকে আবার করা লাগতো, তাহলে হয়তো dx1। তাহলে আমি যদি একটু লিখি dx1/x1, দেখো তো আমার এখানে আসতেছে কি d ln x1। এই অংশটার দিকে একটু খেয়াল করো সবাই, এই যে আমার dx1/x1 আমরা সবসময় বাম পাশ থেকে ডান পাশে আনতাম, কিন্তু এখানে আমার dx1/x1 আছে, dx1/x1 আছে, এটার পরিবর্তে আমি কি বসাতে পারি d ln xy, d ln x1 টা আমি সহজে বসাতে পারি, তাহলে আমার সমীকরণটা একটু সুন্দর মতো আসবে। তাহলে বা উপরে কি আছে আমাদের, উপরে আছে d ln p1, আর নিচে এই পুরো অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি d ln x1 বসাতে পারি, মাইনাস এখানে ছিল d ln p2। তাহলে x1 এর জন্য যে ঘটনা ঘটবে x2 এর জন্য তো আমার সেম ঘটনা ঘটবে, তাহলে আমি এখানে নিচে লিখতে পারি কি d ln x2 ইকুয়াল টু 0। তাহলে সর্বশেষ লাইনে আমি কি লিখতে পারি d ln p1, আর এখানে d ln x1, এই মাইনাসের এটা ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, d ln p2, আর নিচে হচ্ছে d ln x2। তাহলে আমরা কার সমীকরণ প্রতিপাদন করতেছি, আমরা করতেছি ডিউহেম মার্গিউলাস। তাহলে কি বলা যায় ইহাই ডিউহেম মার্গিউলাস সমীকরণ। প্রমাণটা কিন্তু মোটামুটি সহজই আছে, তাও যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।